ফেরার সময় মেহেরিন পুরোটা পথে নিচু পড়ল। রিকশার এক কোণে গুটিসুটি মেরে বসে আছে সে। বাতাসে ওড়নাটা বারবার উঠছে, অথচ আজ সেটাও ঠিক করার শক্তি নেই তার। কানে এখনো বাজছে আদ্রিয়ানের সেই কথাগুলো। ইউ আর সো ইন্টারেস্ট সুইট হার্ট। কথাখানা ভাবতেই গাল দুটো আবার উদ্দীপ্ত হয়ে উঠল রমণীর। পলকখানা ধারণ করলেও টকটকে লাল বর্ণ। সঙ্গে সঙ্গে মাথা ঝিঁকিয়ে নিজেকেই ধমক দিল সে। ধুর, কী সব ভাবছে মেহেরিন। লোকটা একদম জাউরা, এক নম্বরের জাউরা। কিন্তু মুখে কথাটা বললেও বুকের ভেতরটা অদ্ভুত কাঁপুনি কিছুতেই থামল না তার। পুরো শিউরা উপশিউরাই তখন অদ্ভুত কাঁপন খেলা করছে। স্বপ্নের মতো লাগছে সব কিছু, সাথেই বেশ দ্বিধায় আছে সে। আদ্রিয়ান নামক রহস্যময় মানবটিকে ঠিক বুঝে উঠতে পারছে না সে আসলে কি চাইছে তা নিয়ে সন্দিহান মেহেরিন। রিকশা থামতেই ভাড়া মিটিয়ে ধীর পায়ে বাড়ির ভেতরে ঢুকলো সে। শিফা শাওন তার ফোন পেয়ে আগেই ফিরছে। অভ্রই তাকে পৌঁছে দিতে চেয়েছিল বলেই শাওনকে ফোন করে ফিরতে বলেছে মেহেরিন। তবে মাঝখানে কি হলো কে জানে। তখন আদ্রিয়ানের অদ্ভুত ব্যবহারের পর মেহেরিনকে পৌঁছে দিতে চেয়েও দিতে পারেনি অভ্র। তার না কি জরুরি কাজ পড়েছে তাই যেতে হবে। উপায়ন্তর না পেয়ে মেহেরিন নিজেই রিকশাতে আসবে বলে জানিয়েছে। অভ্র তাকে রিকশায় তুলে রওনা দিয়েছে নিজের গন্তব্যে। মেহেরিন ড্রয়িং রুমে ঢুকতেই সুফিয়া বেগম ডাকলেন। মেহেরিন ক্লান্ত গলায় উত্তর দিল, বলো মা, কোথায় গিয়েছিলে? শিফাদের সঙ্গে। শিফা বেগম আর কিছু জিজ্ঞাসা করল না, বরং মৃদু হেসে বলল, যা ফ্রেশ হয়ে আয়, তারপর নিজে আসিস, তোর বাবা তোকে খুঁজছিল। মেহেরিন শুধু মাথা নেড়ে সিঁড়ি বয়ে ওপরে উঠে গেল। রুমে ঢুকে দরজাটা লাগিয়ে দিল। তারপর ধীরে ধীরে আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। নিজের প্রতি বিময়ের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলো নিঃশব্দে। বড় কয়েক পলক ঝাপটে হঠাৎ করে কানের পাশে হাত ছুঁয়ে দিল নিজের। ঠিক এই জায়গাতেই তো কারো স্পর্শ পেয়েছিল সে। আদ্রিয়ান তার চুল সরিয়ে দিয়েছিল নরম হাতে। ঠিক এই জায়গাটায় দৃশ্যখানা মস্তবকে জড়া দিয়ে উঠতেই মুহূর্তের যেন শরীরের ভেতর আবারও কাঁপুনি বয়ে গেল রমণীর। শিরা দ্বারা বয়ে শীতল স্রোত নামল। তীব্র শিহরণে কেঁপে উঠল সর্বর্ণ। বুকের ভেতরটাও তখন অন্য স্বপ্নের জাল তৈরি হতে লাগলো। আদ্রিয়ান নামক পুরুষটি নিখুঁত মার্কভয়, তার প্রতিটি আচরণ স্পর্শ সব কিছু মিলিয়ে গায়ে টোকা দিয়ে উঠল রমণী। না ফিসফিস করে উঠল মেহেরিন। দু হাত দিয়ে নিজের গাল চাপড়ে চোখ জোড়া ডলতে লাগলো তার। তুই পাগল হয়ে গেছিস মেহেরিন? কি ভাবছিস এসব? কেন ভাবছিস? বিছানায় ধপ করে বসে পড়ল সে। কথাগুলো, সেই দৃশ্যগুলো সে ভুলতে চায়, কিন্তু যতই ভুলতে চাচ্ছে ততই যেন আদ্রিয়ানের গভীর কণ্ঠস্বর কানে অবতীর্ণ হচ্ছে। মেহেরিনের কানে বাজছে আদ্রিয়ান নামক পুরুষটির মাতাল করা প্রতিটি কথা। তার চোখের সামনে ভাসছে আদ্রিয়ানের দৃষ্টি। তার শরীরের ঘ্রাণ যেন নাকের ডগায় ছুঁয়ে যাচ্ছে মেহেরিনের। আর সেই ঘ্রাণেই বদ্ধ পাগল লাগছে নিজেকে। সনসারা অনুভূতি হচ্ছে। মুখের ওপর বালিশ চেপে ধরে গড়াগড়ি খেতে লাগলো মেহেরিন। বিছানা এলিয়ে দিয়ে নিজেকে ঠোঁট কামড়ে বিড়বিড় করে আড়ালো, লোকটা কি মানুষ নাকি শয়তান? কিভাবে নিজের ছাপ ফেলে গেল আমার মানসিকত্ব। অন্যদিক রাত প্রায় 8টা ছুঁই ছুঁই। চৌধুরী ভিলার বিশাল
গেট পেরিয়ে ধীরে ধীরে ভেতরে ঢুকলো আদ্রিয়ান চৌধুরী। কালো মাসি ডিজাটা গাড়ি থেকে নামতেই ট্রাইটা আগলা করলো আদ্রিয়ান। আজ সারাদিন ক্লান্তির চেয়েও তার মাথায় বেশি ঘুরছে অন্য কিছু। মনোমুগ্ধকর এক দৃশ্য। স্বর্ণ হতেই ঠোঁটের কোণে অজান্তে হাসি ফুটে উঠল যুবকের। নিজেই নিজের কপালে চাপড় মারল সে। ফ্যাকাশ আদ্রিয়ানের ডুবতেই নজরে পড়ল বাবাকে, যিনি সোফায় বসে খবরের কাগজ পড়ছিলেন। পাশেই বসে ফল কাটছিল মিসেস চৌধুরী। ছেলেকে দেখে ভদ্রমহিলা হেসে বললেন, এত দেরিতে এলি, আয় বস। আদ্রিয়ান সোফায় বসে কপাল ম্যাসেজ করতে করতে বলল, খুব জরুরি কিছু ফোন করেছিলি যে? আশিক চৌধুরী খবরের কাগজটা ভাঁজ করে রাখলেন। হ্যাঁ বলো। আজ অভ্রর বাবা ফোন করেছিলেন। এক মুহূর্তেই আদ্রিয়ানের আঙ্গুল থেমে গেল। মুখে অবশ্য কোনো পরিবর্তন এলো না। শান্ত গলায় জিজ্ঞাসা করলো, তারপর অভ্রর বিয়ের তারিখ ঠিক হয়েছে? আদ্রিয়ানের চোখের পাতায় মৃদু কেঁপে উঠল। ও মিসেস চৌধুরী অসিক্ত গলায় বলে উঠল, আগামী মাস গেলে পরের মাসে 3 তারিখ। বা ভালো তো, একদম স্বাভাবিক স্বরেই বলল আদ্রিয়ান। আশিক চৌধুরী এইবার যোগ করলেন, আমাদের পুরো পরিবারকে ইনভাইট করেছে ওরা। বিয়ের সব অনুষ্ঠানই থাকতে হবে তাও জানিয়েছে আশিক চৌধুরী। কপাল ভাসছিল আদ্রিয়ান পরিবারের সাথে। তাদের সম্পর্ক খুব একটা ভালো নয়। বহু বছর আগেই ঘরটা এক অনাকাঙ্ক্ষিত ঘটনায় আশিক চৌধুরী নিজের বোনের সাথে সকল সম্পর্ক ত্যাগ করেছিলেন। তবে সময় বদলানোর তাদের মাঝে টুকটাক কথা হতো। যদিও আশিক চৌধুরী এখন পর্যন্ত বোনের সাথে স্বাভাবিক হতে পারেনি। তারপর এতদিন বাদে বাড়িতে এভাবে বিয়ের দাওয়াত দেওয়া তিনি বেশ অবাকই হয়েছিলেন। বোনের পাশাপাশি আশিক চৌধুরী বোন নাজমা তালুকদার কাল নিজে এসে ভাইয়ের পরিবারকে বিয়ের জন্য ইনভাইট করে যাবেন বলে জানিয়েছে। কিন্তু আশিক চৌধুরী বোনের এতটা ভালো মানুষই ঠিক হজম করতে পারেনি। তবু বোন তো। আদ্রিয়ান বাবার চিন্তিত মুখের পানে তাকিয়ে রাগী গলায় বলে উঠল, তারপর অব্রতকে বিশেষভাবে বলেছে যেন আগে থেকেই সময় ফাঁকা রাখিস। আদ্রিয়ান হালকা হাসলো। আশিক চৌধুরী ছেলের কাঁধে হাত রেখে আড়ালে কণ্ঠে পাশ করলেন, তোর জন্য বেস্ট লাইফ পাঠানো আমি খুঁজে আনবো। বাবা প্রমিস করেছো তোমাকে। আদ্রিয়ান কথা বলল না, আড়ালো ঠোঁট বাঁকিয়ে হাসলো মাত্র। এই পর্যায়ে সাহেলা চৌধুরী মুখখানাও মালিন হয়ে এলো। এতদিন বাদে ছেলে তার বিয়ের জন্য হ্যাঁ করেছিল, নিজের পাত্রী পছন্দ করেছিল, অথচ সবটা এলোমেলো হয়ে গেল মাঝখান থেকে। আদ্রিয়ান বাবার মুখের দিকে তাকিয়ে উঠতেই যাবে, তখনই আশিক চৌধুরী ফের বলে উঠল, আর শুনো। আশিক চৌধুরী চায়ের কাপে চুমুক দিয়ে বলল, কাল একটু অফিসে আসিস তো, দেখা যাবে। উঠে দাঁড়িয়ে হাতটা খুলতে খুলতে সিঁড়ির দিকে হাতের লাগালো আদ্রিয়ান। বলিষ্ঠ দেহ, সাদা রঙা শার্টখানা ঘেমে ল্যাপটে গেছে। কোট হাতে ধরা। আশিক চৌধুরী শান্ত দৃষ্টিতে দেখলেন ছেলের চলে যাওয়া। রুমে ঢুকে দরজা বন্ধ করতেই চারপাশ নিঃশব্দ হয়ে গেল। কোটটা খুলে বিছানায় ছুঁড়ে ফেলল আদ্রিয়ান। তারপর ধীরে ধীরে জানালার সামনে গিয়ে দাঁড়ালো। দূরের অন্ধকার আকাশের দিকে তাকিয়ে রইল অনেকক্ষণ। খানিক বাদে ফোন বের করে স্ক্রিনে তাকালো। আর তাকে পুরো
মনোযোগ সেখানেই স্থির হলো। যুবকের মন্ত্র গুণের নয়, পলক দৃষ্টিতে সেই দিকেই তাকিয়ে রইল অনেকক্ষণ। চোখের দৃষ্টি ধীরে ধীরে গোট আর নেশালো। হাতে শুরু করতে তজনী তুলে ছোঁয়া দিল স্কিনে। জলকৃত রমণীর মৌলি ঠোঁট, তারপর চোখ বুজে নিল পুরুষটি। ফিসফিস করে আড়ালো, ভাবছিলাম জীবনে অন্তত তোমাকে পেতে হলে খেতে হবে না, কাসরাত করতে হবে না, লড়াই করতে হবে না, বিপরীত তরিক্ষর সাথে তার পাশে কেউ থাকবে না, শুধু তুমি আমি ছাড়া। বাট ভাগ্যকে পায়ে ফেলে মাঝখানে একটা কাডওয়ার্ড চলে এলো। তাও কার সাথে খেলতে? আদ্রিয়ান চৌধুরীর সাথে, যার সাথে খেলা এ যাবন পর্যাপ্ত হার ছাড়া জিত অর্জন করতে পারেনি সে। 5 বছর বাদে ফিরে এসে নিজেকে বড্ড বার খেলোয়াড় ভেবে ফেলেছে কাডওয়ার্ডটা। বাট নো প্রবলেম, খেলতে চেয়েছিলাম না, তবে খেলবো। খেলা আমার। আর বাট পছন্দ কিনা। কেউ ইচ্ছা করে মার খেতে এলে তাকে ফিরিয়ে দিতে নেই। আমি আবার বাট দোয়ালো মানুষ। তাচ্ছিল্য হেসে ফোনটা পকেটে পুরে গটগট পায়ে অষ্টমীর দিকে পা বাড়ালো যুবক। পেছনে ফেলে গেল এক আকাশ তাচ্ছিল্যকে। তালুকদার বাড়ির বসার ঘরের মাঝখানে বিশালকৃত সোফায় আয়েশা ভাঙিতে পায়ের ওপর পা তুলে বসে আছে অভ্র তালুকদার। চোখ মুখ সম্পুষ্ট তীব্র দম্ভিকতার ছোঁয়া। সামনে সোফা আশিক ভাঙিতে বসে আছে তার মা নাজমা তালুকদার। বাবা আরশাদ তালুকদার দাঁড়িয়ে সিঁড়ির পানে। মা ছেলের দিকে তিনি তাকিয়ে আছেন অদ্ভুত দৃষ্টিতে। কপাল তার ভাঁজ। বুঝতে উঠতে পারছেন না আসলে কি করতে চাইছে তার পরিবার। অভ্র বাড়িতে ফিরেই রায়না ধরে অদ্ভুত এক বিষয় নিয়ে বিষয়টা এগিয়ে দিতে বলার ঝোঁক ধরে মার কাছে। মা নাজমা তালুকদার সেই অনুযায়ী মায়ের শেখে ফোন করে বিয়ের ডেট এগিয়ে আনার কথা বললেন। তবে মনোয়ারা শেখ তার মন মানতে নাজার। একমাত্র মেয়ে, তার বিয়ে দিতে চাইছে বলেই কি তাড়াহুড়ো করবেন? তার মতে দেখে শুনে সময় নিয়ে মেয়েকে তিনি শ্বশুরবাড়ি পাঠাবেন। এমন সময় বিয়ে এগিয়ে দেওয়ার কোনো মাইনে হয় না। হয়তো তো মাত্র একটা মাসই, সেটাও বেশি। এর কথার পেছনে নাজমা তালুকদার আর কথা বলতে পারেনি। মনোয়ারা শেখ তার সিদ্ধান্ত আটকালো। তাকে বেশি নজরচড়া করার মানেই হয় না অন্তত নাজমা তালুকদারের তীর তীক্ষ্ণ বুদ্ধি সম্পূর্ণ মহিলা। তাই মনে করবেন বসার ঘরে টানা টানা নীরবতার মাঝখানে ধূপ করে বসা হতে উঠে দাঁড়ালো অভ্র। মায়ের থেকে মনোয়ারা শেখের সিদ্ধান্তর ব্যাপারে শুনেছি সে পুরোটা সময় চুপ থাকছে কেন, প্রতিক্রিয়া দেখায়নি বিষয়টা নিয়ে এত। আশরাফ তালুকদার বেশ অবাক। অভ্রর মতো বদমেজাজি অসভ্য ছেলে যে এখনও চুপ আছে, বিষয়টা তিনি ঠিক হজম করতে পারছে না। ঠিক সাথে এটাও বুঝতে পারছে না মাঝখানে কি এমন হয়ে গেল যে অভ্রর বিয়েটা তাড়াতাড়ি করতে চাইছে। সে তো এমন ছেলে না। আশরাফ তালুকদার এসব কিছু বুঝতে না পারলেও এটা ব্যাপার বুঝতে পারছেন যে বিয়েটা কোনো সম্পর্কের শুরু নয় কোনো দীর্ঘস্থায়ী সম্পর্ক। ভিড়
একটা শুধুমাত্র অভ্রর জেদ। এটা চল হতো কেন প্রতিযোগিতা, যেটাতে অভ্র জিততে চায়। এতে অন্য ক্ষতি হলেও অভ্র তার পায়া করবে না নিশ্চয়ই। মেহরিনের ক্ষতি হলেও নয়। দীর্ঘ শ্বাস ছেড়ে আশরাফ তালুকদারের অভ্রকে হুট করে দাঁড়িয়ে দেখে যেতে নাজমা তালুকদার ও দাঁড়িয়ে পড়লেন। অভ্র পকেটে হাত গুজিয়ে স্যান্ট হয়ে দাঁড়িয়ে বাঁকা হেসে তারপর তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আড়ালো। ওকে ফাইন। হবু শ্বশুরমশাই যেহেতু রাজি নন, তাহলে জোর করে লাভ নেই। সময় দেওয়া, যখন বিয়েটা ঠিক হয়েছে তখনই হবে। আমার কোনো আপত্তি নেই। নাজমা তালুকদার কপাল কুঁচকে নিলেন। আর উই শিওর? ইয়েস মম। জোর করে কোনো ক্রিমেই কিছু হাসিল করবে না। আমি সময়ই সব কিছু আমার পায়ের কাছে এনে ফেলবে। নাজমা তালুকদার বাঁকা হেসে ছেলের কাঁধে চাপড়ে দিলেন। আশরাফ তালুকদার চুপ করে দেখতে লাগলো। স্ত্রী সন্তানের একে অপরকে দেওয়া চল, তাহলে তাই হোক। অভ্র হেসে মায়ের কথায় ঠোঁট বাঁকিয়ে আড়াল। তাদের খেলা শুরু হোক। অবশ্যই নাজমা তালুকদার ছেলের সাথে হেসে উঠল। অদ্ভুত ভঙ্গিতে অভ্র মায়ের থেকে বিদায় নিয়ে সিঁড়ি বয়ে নিজের ঘরে দিকে ছুটল। বাবাকে দেখেও না দেখার ভান করে এড়িয়ে গেল নাজমা তালুকদার। ফের এসে বসলেন সোফায়। এর পর্যায়ে আর চুপ করে রইলেন না। আশরাফ তালুকদার এগিয়ে এসে বসল স্ত্রীর অভিমুখে। কপাল ভাঁজ ফেলে জিজ্ঞাসা করলো, কি করতে চাচ্ছ তোমরা? কিসের খেলার কথা হচ্ছে? নাজমা তালুকদার বিরক্ত হন ভীষণ। কপালও কামড়ে বসিয়ে বলল, তোমার না জানায়ও চলবে, সে আমি জানতেও চাই না। তবে তোমাদের এই খেলার মধ্যে মেহরিন নামক নিষ্পাপ মেয়েটাকে টানা বন্ধ করো। খোদা সইবে না। কথাখানা বলে বসা হতে উঠে গটগট পায়ে নিজের ঘরের দিকে চলে গেল আশরাফ তালুকদার। নাজমা তালুকদার স্বামীর কথা তাচ্ছিল্য হেসে হাসল মাত্র, তারপর সোফায় গা এলিয়ে দিল। বিড়বিড় করে আড়ালেন, খেলাটা তো চলমান থাকবেই। আশিক চৌধুরী আর আরিয়ান চৌধুরীকে উচিত শিক্ষা দিয়েই ছাড়বে এইবার। আর ছাড়া পাবে না, কেউ পাবে না। হয় মেহরিন আমার ছেলের হবু, শিক্ষা পাবে ওই পরিবার, আর নয় সম্পত্তি আমার হবে। আর মেহরিন কথাটার মাঝপথে উচ্চস্বরে হেসে উঠলেন নাজমা তালুকদার। তার হাসির তীব্র বাঁক রবি খেতে লাগলো। ড্রয়িং রুমের চারি দেওয়াল চলবে। গল্পটি অনেক সুন্দর।